আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখব। আমাদের 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে, রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের জুন 2025 মানে জুন মাসের 2025 সালের কয়েকটি লেনদেন নিম্নরূপ। নিচে বেশ কয়েকটা লেনদেন দেওয়া আছে: ব্যবসায়ী মূলধন আনায়ন, পণ্য ক্রয়, বাট্টা প্রাপ্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এরকম অনেক কিছু দেওয়া আছে আর কি। আচ্ছা, তো যা যা দেওয়া আছে আমরা এই জিনিসটাই আমরা একটু এই জায়গা থেকেই অঙ্কগুলো করব। একটু বড় করে দিই, একটু আমরা খেয়াল করি। দেখো, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, মূলধন জাতীয় ব্যয় মানে কি? মূলধন জাতীয় ব্যয় বলতে আমি আমার প্রতিষ্ঠানের ওই ধরনের ব্যয়গুলোকে বোঝাই যেই ব্যয়গুলো আসলে দীর্ঘমেয়াদে করা হয়, অর্থাৎ একবার ব্যয় করলে ওই ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরেরও অধিক সময়ের জন্য থাকে। এই ধরনের লেনদেনগুলোকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়, তাই না? তাহলে আমরা যদি একটু আমাদের প্রশ্নের দিকে তাকাই, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আসবে? মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আসবে? আমাদের এইখানে এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ আমি বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলো ক্রয় করি ওই জিনিসগুলো আমি একবার কিনলে ওইটা কিন্তু আমি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারি, এই জন্য এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, আমদানি শুল্ক, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, আমি ব্যবসায়ের জন্য ফ্রিজ একবার কিনলে ওই ফ্রিজটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, তার মানে এই জায়গা থেকে আমি দীর্ঘদিন একটা সুবিধা পাইতে পারি, তাই না? আচ্ছা, এরপরে ব্যাংক হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বীমা সেলামি, শিক্ষানবী সেলামি, পুরাতন কম্পিউটার বিক্রয়, ঋণের সুদ প্রদান। আচ্ছা, আর কোনো কিছু নাই? তাহলে হচ্ছে এই বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আর হচ্ছে ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, এই দুইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, তাই না? আচ্ছা, তাহলে ক নম্বরটা আমরা বুঝে ফেললাম। খ নম্বর প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, আমরা মাঝখানে একটা সৃজনশীলে এই পার্থক্যটা পড়েছিলাম যে আমাদের আসলে ব্যয় এবং প্রদান, আয় এবং প্রাপ্তি, এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। প্রাপ্তি মানে আমি যত টাকা পেয়েছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি, আর আয় মানে হচ্ছে যতটুকু টাকা আমি চলতি বছর বা চলতি মাসের জন্য পাইছি ওইটুকু টাকা হচ্ছে আমার জন্য আয়। প্রদান মানে আমি যত টাকা দিয়েছি পুরোটাই আমার জন্য প্রদান। ব্যয় মানে যতটুকু টাকা আমি চলতি বছর বা চলতি মাসের জন্য দিয়েছি ওইটুকু টাকা হচ্ছে আমার জন্য ব্যয়। আচ্ছা, তো আমরা মুনাফা জাতীয় আয় ও ব্যয় বের করব, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, মূলধন আনায় এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ওটা পরে দেখবো আমরা। পণ্য ক্রয় এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। বাট্টা প্রাপ্তি এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। কেন মুনাফা জাতীয় আয় ব্যয় বুঝতেছো? কিন্তু পণ্য ক্রয় রেগুলার আমার পণ্য ক্রয় করতে হয়, একাধিকবার করতে হয়, তাই না? তো এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। বাট্টা প্রাপ্তি আমরা একাধিকবার বছরে বাট্টা পেতে পারি, তো এই জন্য এটা আমার জন্য কি হবে? একটা মুনাফা জাতীয় আয় হবে। বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়, কিন্তু কত টাকা? দেখো, বিনিয়োগের সুদ প্রাপ্তি 1 2 3 4 5, বিনিয়োগের সুদ প্রাপ্তি 1 2 3 4 5, বিনিয়োগের সুদ পাইছি আমি 40,000 টাকা। অঙ্ক হচ্ছে 2025 সালের, আমাকে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 2024 সালের 50%, তার মানে 40,000 টাকার এই বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, এটার 50% আর 50%, 50% মানে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে আমার 2024 সালের, আর এই 20,000 টাকা হচ্ছে আমার 2025 সালের। তো আমার দরকার কোনটা? আমি যেহেতু মুনাফা জাতীয় আয় এবং ব্যয় বের করতেছি, প্রাপ্তি প্রদান কিন্তু না, আয় এবং ব্যয় বের করতেছি, তাই না? তো আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আমার শুধুমাত্র চলতি বছরের টুকু দরকার। কোনটা দরকার ভাইয়া? আমার শুধুমাত্র চলতি বছরের টুকু দরকার। তাহলে আমার চলতি বছরের কত? 20,000 টাকা। তাহলে আমি এখানে মুনাফা জাতীয় আয় হিসাবে লিখবো কত টাকা লিখবো ভাইয়া? 20,000 টাকা লিখবো। বোঝা গেছে? আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, মূলধন জাতীয় আমদানি শুল্ক পরিশোধ, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। ব্যাংক হতে ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তি, পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় আয়।
বিমা সেলামি মুনাফা জাতীয় ব্যয়, শিক্ষানবিশ সেলামি, দেখো শিক্ষানবিশ সেলামি এইটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। কিন্তু কি বলছে 1 2 3 1 2 3, হ্যাঁ 40,000 টাকা বলছে শিক্ষানবিশ সেলামি, যার 75% গত বছরের। তাহলে এইটাকে আমরা কয় ভাগে ভাগ করে ফেলতে পারি? দুইটা ভাগে। কত টাকা? 40,000। হ্যাঁ এইখানেও 40,000। এই 40,000 টাকা এটাকে আমরা দুই ভাগ করে ফেলতে পারি। একটা ভাগ হচ্ছে 75% আর একটা ভাগ হচ্ছে বাকি 25%। 40,000 টাকার 1 2 3 4, 40,000 টাকার 75% এটা হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা আর 25% হচ্ছে কত? বাকি 10,000 টাকা। 10,000 টাকা। এর মধ্যে 75,000 টাকা গত বছর, গত বছর মানে কি 25 সালের অঙ্ক, গত বছরে, তার মানে এটা হচ্ছে 2024 সালের। 30,000 টাকা কত সালে? 2024 সালের। আর এটা কত? এটা হচ্ছে 10,000 টাকা হচ্ছে 2025 সালের। তো আমি যেহেতু মুনাফা জাতীয় আয় বের করতেছি, আমার দরকার বাকি 25%। বাকি 25% কত? 10,000 টাকা। তাহলে আমি শিক্ষানবিশ সেলামি ঠিকই লিখবো, কিন্তু শিক্ষানবিশ সেলামিতে টাকা লিখবো কত টাকা? মাত্র 10,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো শিক্ষানবিশ সেলামি গেল। পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা এখানে আসবে না। ঋণের সুদ প্রদান, এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাইলে খ নাম্বার অঙ্কে যে আমাকে বললো মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ বের করো, যেটা যেটা আমার জন্য মুনাফা জাতীয় আয় বের করছি, যেটা যেটা ব্যয় সেটাও বের করছি। আয়ের ক্ষেত্রে একটু ঝামেলায় ছিলাম, আমরা কিছু টাকা পাইছি বাট সম্পূর্ণ টাকাটাই চলতি বছরের না। তো যতটুকু টাকা চলতি বছরের না ততটুকু বাদ দিয়ে বাকি যতটুকু পেয়েছি সেই টাকাটাকে আমরা আয় হিসাবে বিবেচনা করলাম, তাই না? আচ্ছা, গ নাম্বার প্রশ্নটায় যদি আমরা আসি, গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখব। গ নাম্বার প্রশ্নে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। দেখো, যাহাই প্রাপ্তি তাহাই আয়, প্রাপ্তি থেকেই আয় হয়, আয় থেকে কখনো প্রাপ্তি হয় না। তার মানে আমি আয়ের মধ্যে যে সকল এন্ট্রিগুলো লিখছিলাম প্রত্যেকটা এন্ট্রি আমার জন্য প্রাপ্তি হবে। এমনকি এই যে দুইটা এন্ট্রিতে আমরা টাকা কম লিখছিলাম ওই টাকা দুইটা বাড়ায়ও আমরা প্রাপ্তির মধ্যে লিখে ফেলবো। তো আমরা একটা একটা করে লিখি। মূলধন জাতীয় প্রাপ্তি, দেখো ব্যবসায় মূলধন আনয়ন, এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর হচ্ছে আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, এটাও কিন্তু কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে খেয়াল করে দেখো পুরাতন কম্পিউটার বিক্রয়, এটাও কিন্তু কি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে কোনটা কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি? ও এই যে আরেকটা আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও কিন্তু কি মূলধন জাতীয় প্রাপ্তি। তো যেটা যেটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি সবগুলো আমি লিখছি। মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা? এই যে মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। তারপরে হচ্ছে এই যে মুনাফা জাতীয় আয়, এটাও মুনাফা জাতীয় প্রাপ্তি হবে। কত টাকা? 40,000 টাকা পুরোটাই, কারণ পুরো টাকাটাই আমি পাইছি, তাই না? এরপরে দেখো এই জায়গায় হচ্ছে আমার এইটা পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় প্রাপ্তি। শিক্ষানবিশ সেলামি, এটাও মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরো টাকাটাই, যেই 40,000 টাকা ছিল পুরোটাই আমার জন্য প্রাপ্তি। ভাইয়া, প্রাপ্তি এবং আয়ের পার্থক্যটা হচ্ছে আমি যা পাইছি পুরোটাই প্রাপ্তি, ওই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছরের, ওই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছরের, ওইটুকুকে আমি বলবো আয়। বাকি পুরোটাই আমার জন্য প্রাপ্তি, পুরোটা মানে একদম পুরো টাকাটাই আমার জন্য প্রাপ্তি। যতটুকু চলতি বছর বা চলতি মাসের ওইটা হচ্ছে আমার জন্য আয়, তাই না? আচ্ছা, তাহলে এখন একটু দেখো, আমি যদি তোমাদেরকে এই জায়গা থেকে দেখাই, এই যে দেখো ক নাম্বার প্রশ্নের উত্তরটা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আর হচ্ছে ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়। এরপর দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে, এই যে দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা কি করছি, এই যে বিগত বছরের যেটা বাদ দিয়ে দিছি, সেটা বাদ দিয়ে দিছি, তাই না? আর মুনাফা জাতীয় ব্যয় তো কোনো কিছু ছিল না, যা ছিল ওগুলো আমরা লিখে দিলাম। এরপরে আবার যদি একটু খেয়াল করে দেখি, আমার মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে তো খুব একটা অসুবিধা নাই, আর মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যেও খুব একটা অসুবিধা নেই। যা যা ছিল আমরা কি করছি, মোটামুটি সবগুলোই আমরা লিখে দিছি। আচ্ছা, তো পার্থক্য বের করতে বলছিল আমাদেরকে, মোট পরিমাণ নির্ণয় করতে বলছে, আমরা মোট পরিমাণটা নির্ণয় করে দিছি, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, 4 নম্বর সৃজনশীলে যা ছিল, আমি হয়তো তোমাদের ক্লাসে যোগ বিয়োগ করে দেখাচ্ছি না, যোগ বিয়োগ করে দেখানোটা শুধুমাত্র সময় নষ্ট। যোগ বিয়োগ তোমরা যথেষ্ট বড় হয়েছে, ক্যালকুলেটর টিপে তোমরা সবাই যোগ বিয়োগ করতে পারবে আমি আশা করছি। তো আমাদের 4 নম্বর প্রশ্নের ক্লাসটি এখানেই ছিল। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সৃজনশীল নাম্বার 5 নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।